আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে চ্যাপ্টার 4 এর মোস্ট প্রবাবলি এটা থার্ড লেকচার হতে যাচ্ছে। চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। আজকে আলোচনা করব আমরা যে বিষয়গুলো নিয়ে, সেটা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো, হোম পেজ, মূলধারার পেজ, উপধারার পেজ, ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী ওয়েবসাইটের কাঠামো, ওয়েবসাইটের প্রকারভেদ। প্রথমে আসতেছি আমরা ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটের কাঠামো বলতে আসলে কি বোঝায়? ওয়েবসাইটের কাঠামো বলতে আসলে বোঝায় ওয়েবসাইটের পেজগুলা একটার সাথে আরেকটা কিভাবে কানেক্টেড থাকবে। অর্থাৎ আমরা যেমন ফেসবুক ইউজ করি, ফেসবুকের পেজগুলো আসলে কিভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড আছে। ফেসবুক হোমের সাথে প্রোফাইল, প্রোফাইলের সাথে সেটিংসের সাথে অমুক তমুক, এটা ওটা, এই পেজগুলো একটার সাথে আরেকটা কিভাবে কানেক্টেড। সো আমরা যদি ডেফিনেশন দেখি, ওয়েবসাইটের কাঠামো বলতে বোঝায় ওয়েবসাইটের পেজগুলো কিভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকবে। যেমন হোম পেজের সাথে সাব পেজগুলো, আবার সাব পেজগুলো নিজেদের মধ্যে কিভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকবে, ইটসেট্রা ইটসেট্রা। ওয়েবসাইটে একাধিক ওয়েব পেজ থাকলে পেজগুলো একে অপরের সাথে সংযুক্ত থাকে। ওয়েব পেজগুলো তাদের সংযোগের উপর ভিত্তি করে বিভিন্ন নামের হয়ে থাকে। একটি ওয়েবসাইটে সাধারণত 3 ধরনের ওয়েব পেজ থাকে। এক নাম্বার বলা হচ্ছে হোম পেজ, মূলধারার পেজ বা মেইন সেকশন, আর একটা হচ্ছে উপধারার পেজ বা সাবসেকশন। আমরা যদি ছবিটা দেখি তাহলে দেখা যাচ্ছে বেসিক ওয়েবসাইটের লেআউট দেয়া আছে একটা। প্রথমেই যে পেজটা দেয়া আছে সেটা হচ্ছে হোম পেজ বা ইন্ডেক্স পেজ। ইন্ডেক্স পেজের পরের যে সেকশনটা আছে সেটাকে আমরা বলতেছি মেইন সেকশন, এবং তারপরে যেই সেকশনগুলো আছে সেগুলোকে আমরা বলতেছি সাবসেকশন। আমরা যদি আসি আসলে হোম পেজ কাকে বলে, তার মানে আমরা ডোমেইন নেম এন্টার করার পর ব্রাউজার আমাদেরকে যেই পেজে সরাসরি নিয়ে যাবে সেই পেজটাই হচ্ছে আমাদের হোম পেজ। কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথম যে পেজটি প্রদর্শিত হয় তাকে কি বলে? হোম পেজ বা ল্যান্ডিং পেজ বা ইন্ডেক্স পেজ বলে। হোম পেজে সাধারণত প্রতিষ্ঠান সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য, লক্ষ্য, উদ্দেশ্য উপস্থাপন করা হয়, এবং মূলধারার পেজগুলো কি করা হয়? মেনু বারে থাকে। যেমন আমরা যদি কোনো একটা ওয়েবসাইটের কথা কল্পনা করি, যেখানে সাপোজ কি থাকবে, 2-4টা ছবি থাকবে, প্রতিষ্ঠানটার নাম থাকবে, তারপর কি অনেকগুলো মেনু থাকবে, যে কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, জব ফ্যাসিলিটিস, আওয়ার ওয়ার্ক, আওয়ার প্রোডাকশন, আওয়ার অমুক তমুক। তো এই যে জিনিসগুলো সেগুলো হচ্ছে আমাদের কি? মেইন সেকশন। এরপর আসতেছে মেইন সেকশন বা মূলধারার পেজ। মূলধারার পেজগুলোতে সাধারণত একটি নির্দিষ্ট বিভাগের তথ্য থাকে। যেমন আমরা কি বলছি, কন্ট্যাক্ট আস, তার মানে ওখানে আমাদের কন্ট্যাক্টগুলো দেওয়া আছে। অ্যাবাউট আস, তার মানে আমাদের সম্পর্কে ওইখানে বলা আছে। আমরা বলছি আওয়ার প্রোডাকশন, সো বা আওয়ার প্রোডাক্ট, আমরা কি কি প্রোডাক্ট বানাই। তারপর এরকম হইতে পারে যে যেই পেজগুলোর নাম থাকবে আলটিমেটলি এক্স্যাক্টলি সেই টপিকের আলোচনা থাকবে সেখানে। যেমন একটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের হোম পেজের মেনু বারে বিভিন্ন বিভাগের পেজগুলো যুক্ত থাকে। প্রতিটি বিভাগের পেজগুলোকে কি বলা হয়? মূলধারার পেজ বলা হয়। তার মানে সায়েন্স, আর্টস, কমার্স বলো, বা যদি তুমি বলতে চাও যে হচ্ছে সিএসই, ট্রিপল-ই, বাংলা, ইংলিশ, ফিজিক্স সব আলাদা আলাদা, তাহলে মূলধারার পেজে সেগুলো থাকবে। এরপর আসতেছে উপধারার পেজ। উপধারার পেজে কি থাকে বা সাবসেকশনে কি থাকে? উপধারার পেজগুলোতে একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য থাকে, এবং পেজগুলো কোথায় থাকে? মূলধারার পেজের সাথে সংযুক্ত থাকে। যেমন কি বলা আছে, একটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের হোম পেজের মেনু বারে বিভিন্ন বিভাগের পেজগুলো সংযুক্ত থাকে। প্রতিটি বিভাগের জন্য পেজগুলোর মূলধারার পেজ বলা যায়। আবার প্রতিটি বিভাগের জন্য প্রতি ভর্তি তথ্য, সিলেবাস, নোটিশ ইত্যাদির বিস্তারিত তথ্য উপস্থাপনের জন্য যে পেজগুলো থাকবে সেগুলোকে বলা হচ্ছে সাব পেজ। এখন বলা হচ্ছে ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইটের কাঠামো কয় ভাগে ভাগ করা যায়। আমরা বলতেছি ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইটের কাঠামোকে 4 ভাগে আমরা ভাগ করি। প্রথমটা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল, তারপর একটা ট্রি বা হায়ারার্কিক্যাল, 3 হচ্ছে নেটওয়ার্ক অথবা ওয়েব লিঙ্কড, আর 4 নম্বরে আসে বলতেছি আমরা হাইব্রিড অথবা কম্বিনেশনাল। আচ্ছা, লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো কাকে বলতেছি? যখন কোনো ওয়েবসাইটের পেজগুলো একটি নির্দিষ্ট ক্রমানুসারে একের পর এক বা একে অপরের সাথে সংযুক্ত থাকে, তখন ওই ওয়েবসাইটের কাঠামোকে লিনিয়ার বলা হয়। এখানে এক্সাম্পল হিসাবে 4টা পেজ আছে, দেখো
চারটা পেজ, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ অ্যান্ড ফোর্থ পেজ। তো এই চারটা পেজ আমরা একে অন্যের সাথে কানেক্টেড রাখছি। দেখো ফার্স্ট পেজের বাটনটা হচ্ছে নেক্সট, নেক্সট করলে আমরা সেকেন্ড পেজে যাই, সেকেন্ড পেজে আমাদের দুইটা অপশন, নেক্সট আর প্রিভিয়াস। দেন থার্ড পেজে গেলেও আমার নেক্সট আর প্রিভিয়াস, অ্যান্ড লাস্ট পেজে দ্যাট মিনস পেজ নাম্বার 4-এ গেলে প্রিভিয়াস আর ফার্স্ট। তার মানে একদম আবার শুরুতে প্রথম পেজে নিয়ে যাবে। তার মানে এই চারটা পেজ আমাদের সাথে পাশাপাশি কানেক্টেড, দ্যাট এইটাকেই আমরা বলতেছি লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো। এইটা কোথায় কোথায় ব্যবহার করা হয়? বই, ম্যাগাজিন, এই টাইপের যে বিষয়গুলো আছে সেগুলোতে আমরা কি ব্যবহার করি? এই টাইপের কাঠামো ব্যবহার করি। ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো বলতে বোঝাচ্ছে আসলে একটা সিকোয়েন্স থাকবে। আমাদের যেমন কোনো প্রবলেম হইলে আমরা সবার আগে ফ্রেন্ডকে বলি, দোস্ত এটা সলভ করা যাবে কিনা। সে সলভ না করতে পারলে ক্লাস টিচার সলভ করে, ক্লাস টিচার সলভ না করতে পারলে ভাইস প্রিন্সিপাল, তারপর প্রিন্সিপাল, এইভাবে আমরা একটা চেইন মেনটেন করি। সো আমাদের এই টাইপের কাঠামোতেও কি থাকবে? একটা চেইন মেনটেন করতে হবে। আমরা একবারে লাভ দিয়ে কোনো পেজে যাইতে পারবো না, আমাকে ওইটার জন্য যেই যেই পেজ হয়ে যাইতে হবে চেইন, সেই চেইনগুলো আমাকে মেনটেন করতে হবে। ওয়েবসাইটের কাঠামোগুলোর মধ্যে ট্রি কাঠামো সবচেয়ে সহজ ও জনপ্রিয়। এই কাঠামোতে একটি হোম পেজ থাকে এবং অন্যান্য পেজগুলো হোম পেজের সাথে কি থাকে? যুক্ত থাকে। এদেরকে সাব পেজ বলে। সাব পেজগুলোর সাথে অন্যান্য পেজ যুক্ত থাকে। কাঠামোটি দেখতে ট্রি এর মতো বলে এই কাঠামোর নাম কি? ট্রি কাঠামো। এই ধরনের কাঠামোতে হোম পেজের মেনু এবং সাব মেনু তৈরি করা থাকে। বেশিরভাগ বড় প্রতিষ্ঠানগুলো বহু স্তরযুক্ত ওয়েবসাইট কাঠামো গ্রহণ করে, কারণ প্রতিষ্ঠানের বিপুল তথ্যসমূহ প্রধান সেকশন এবং সাবসেকশনে ভাগ করে উপস্থাপন করে। এই টাইপের বা এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যেমন কলেজে সাপোজ হোম পেজ থাকবে, হোম পেজের অপশন হচ্ছে দুইটা, প্রথম সাব পেজ, সেকেন্ড সাব পেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা প্রথম সাব পেজ, এটা সেকেন্ড সাব পেজ। এই সাব পেজগুলোর আবার সাব পেজ আছে। সো আলটিমেটলি এরকমই জিনিসটা, যে আমি যদি একদম লেফট বটম লেফটে যেতে চাই, দ্যাট মিনস এই পেজটাতে যেতে চাই, আমরা দেখতে পাচ্ছি। সো আমাকে এই মাঝের সাব পেজটা হয়ে আসতে হবে। দিস ইজ কল্ড ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। এরপর নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড কাঠামো। নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড কাঠামো বলতেছে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের কানেকশন থাকবে। দেখো আমরা দেখতে পাচ্ছি পেজ 1 থেকে পেজ 2-তে যাওয়া যায়, পেজ 3-তে যাওয়া যায়, পেজ 4-এ যাওয়া যায়, পেজ 3 থেকে পেজ 1, 2, 3, 4, 5 সবগুলোতেই যাওয়া যায়। সো এই টাইপের যে কাঠামোটা, যে সব পেজের সাথে সব পেজ কানেক্টেড থাকবে, এটাকেই আমরা বলতেছি নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড কাঠামো। এই কাঠামোতে প্রতিটি ওয়েব পেজ অপর সবগুলো বা সর্বাধিক ওয়েব পেজের সাথে সরাসরি যুক্ত থাকবে। অর্থাৎ একটি হোম পেজের সাথে যেমন অন্যান্য পেজের যুক্ত থাকবে, তেমনি প্রত্যেকটি পেজ আবার তাদের নিজেদের সাথেও কি থাকবে? যুক্ত থাকবে। এই কাঠামোতে ফ্রেম ব্যবহার করা হয়, যাতে ফ্রেমের মধ্যে অন্যান্য পেজের লিঙ্ক মেনু আকারে উপস্থাপন করা যায়। আর যখন ওই একটা লিঙ্কে সিলেক্ট করবো, তখন সেটা বড় জায়গাটায় ফ্রেমে কি দেখা যাবে। এই ছিল আমাদের কাঠামো নিয়ে পড়াশোনা। ও আচ্ছা, লাস্টটা বলি নাই, লাস্টেরটা হচ্ছে আমাদের কম্বিনেশনাল বা হাইব্রিড কাঠামো। কম্বিনেশনাল বা হাইব্রিড বলতেছে আমরা যে আগে 3টা কাঠামো আলোচনা করলাম, এই 3টা কাঠামোকে যদি কম্বাইন্ড করে বা একসাথে করে কোনো কাঠামো তৈরি করা হয়, তাকে কি বলা হবে? কম্বিনেশনাল অথবা হাইব্রিড কাঠামো বলা হবে। ফর এক্সাম্পল ছবিটা দেখতে পারি, দেখো হোম পেজের সাথে সাব পেজ আছে, সাব পেজের সাথে আবার সাব পেজ আছে, তার মধ্যে আমরা একটা ট্রি কাঠামোতে আগাচ্ছি। কিন্তু একদম লাস্ট লেয়ারে দেখো সবাই সবার সাথে কি পাশাপাশি কানেক্টেড। দ্যাট মিনস নিচে যে আমার একদম নিচের লেয়ারটায় আমরা কি কাঠামো ব্যবহার করতেছি? আমরা সিকোয়েন্সিয়াল বা লিনিয়ার কাঠামো ব্যবহার করতেছি। তার মানে আমরা বলতে পারি এটা ওভারঅল একটা কম্বিনেশনাল বা হাইব্রিড কাঠামো। আমরা যদি এর পরে চলে যাই ওয়েবসাইটের প্রকারভেদ। আমরা যে এতক্ষণ ওয়েবসাইট নিয়ে আলোচনা করতেছি, কাঠামো বলতেছি ওয়েবসাইটের, আসলে আমরা এবার প্রকারভেদ করব। প্রকারভেদ হচ্ছে গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়। কিসের উপর ভিত্তি করে? এটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে। তাহলে গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। স্ট্যাটিক ওয়েবসাইট কি? যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণত পরিবর্তন হয় না, তাদেরকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। স্ট্যাটিক ওয়েবসাইট সকল ভিজিটর কি দেখে? একই সেম ইনফরমেশন
দেখতে পারে। স্ট্যাটিক ওয়েবসাইটের তথ্য ওয়েবসাইট চালু অবস্থায় পরিবর্তন করা কঠিন, কারণ এই ধরনের ওয়েবসাইটে কোনো অ্যাডমিন প্যানেল থাকে না, অর্থাৎ তথ্য যুক্ত, আপডেট এবং ডিলিট করার জন্য কি করতে হয়, কোড পরিবর্তন করতে হয়। যার ফলে কি হয়, স্ট্যাটিক ওয়েবসাইট রান টাইমে আপডেট করা যায় না। স্ট্যাটিক ওয়েবসাইটকে আপডেট করতে হলে সেটাকে আবার সার্ভার থেকে ডাউন করে আবার সার্ভারে আপলোড করে দিতে হয়। স্ট্যাটিক ওয়েবসাইট কোনো ব্যবহারকারী অ্যাকাউন্ট তৈরি করতে পারে না, কোনো মন্তব্য করতে পারে না, কোনো ব্লগ পোস্ট বা কোনো ইন্টারঅ্যাক্টিভিটি নাই। দ্যাট মিনস স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে একমুখী, সে তার ইনফরমেশনগুলো শুধু দেখাই যাবে, সে কোনো ইনপুট নিবে না। ফর এক্সাম্পল, আমার এই ভিডিওটা তোমরা যারা দেখতেছো তারা আমার কথাটাই শুনতে পারতেছো, আমাকে কোনো কথা ফিডব্যাক দিতে পারতেছো না। সো এই টাইপের স্ট্যাটিক ওয়েবসাইটগুলো শুধু ইনফরমেশন দিয়ে যাবে, সে কোনো ফিডব্যাক নেবে না। স্ট্যাটিক ওয়েবসাইট শুধুমাত্র HTML এবং CSS দিয়েই তৈরি করা যায়। HTML এর ফুল ফর্ম আমরা পড়ব হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং CSS এর ফুল ফর্ম ক্যাসকেডিং স্টাইল শিট। যদি তথ্যের প্রয়োজন পরিবর্তন না হয় তখন সাধারণত কি তৈরি করা হয়, স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয়। ফর এক্সাম্পল, পোর্টফোলিও সাইট বা পার্সোনাল ব্লগ বা পার্সোনাল ওয়েবসাইট, এই টাইপের কাজগুলোর জন্য স্ট্যাটিক ওয়েবসাইট বেটার। স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যগুলো জানি। ওয়েবসাইটের পেজের সংখ্যা নির্দিষ্ট থাকে, কোনো ডেটাবেস থাকে না, কেবলমাত্র সার্ভার থেকে ক্লায়েন্ট একমুখী কমিউনিকেশন হয়, অলরেডি আমি এটা বলে দিয়ে আসছি। হাফ ডুপ্লেক্স মোডে ডেটা ট্রান্সফার হয়, কোনো প্রোগ্রামিং ভাষার প্রয়োজন হয় না। স্ট্যাটিক ওয়েব পেজের এক্সটেনশন হয় .html বা .htm। কোনো ব্যাক এন্ড থাকে না, শুধু ফ্রন্ট এন্ড থাকে। ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ডের কথাটা একটু বলে নিই। ব্যাক এন্ড মানে হচ্ছে পিছনে যে কোডিংগুলো করা হয়, আর ফ্রন্ট এন্ড মানে হচ্ছে আমরা যে ডিজাইনগুলো করি। যেহেতু স্ট্যাটিক ওয়েবসাইটে কোনো পিছনে কাজ হয় না, সো ব্যাক এন্ড বলতে কিছু নাই, যা আছে সব ফ্রন্ট এন্ড। স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা পড়ি। ডেভেলপ করা সহজ, ফলে খরচ কম হয়, খুব দ্রুত লোড হয়, সহজেই ওয়েব পেজের লেআউট পরিবর্তন করা যায়, ডেটাবেস না থাকায় অধিক নিরাপদ। স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধাগুলো, ওয়েবসাইটে তথ্য যুক্ত, আপডেট এবং ডিলিট করার জন্য কোডে পরিবর্তন করতে হয়, ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেওয়ার কোনো ব্যবস্থা থাকে না, একমুখী, যেটা আমরা বলে আসছি। ওয়েবসাইটের তথ্য বেশি হলে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। সামটাইমস আমাদের যখন কোড বেশি হয়ে যায়, অনেক বড় ওয়েবসাইট তৈরি করতে যাই, তখন কি হয়, ওয়েবসাইটের ইনফরমেশনগুলোর লেআউট বলো বা ডিজাইন বলো বা পুরো ওয়েবসাইটটার স্ট্রাকচার বলো, এটা ঠিক রাখা কষ্টকর হয়ে যায়, ওয়েবসাইটে কোনো ফাংশনালিটি থাকে না। এবার আসতেছি অন দ্য আদার হ্যান্ড ডাইনামিক ওয়েবসাইট। তার মানে ডাইনামিক ওয়েবসাইট যে সকল ওয়েবসাইটের তথ্য রেগুলার বেসিসে চেঞ্জ করতে দরকার হবে, সেই টাইপের ওয়েবসাইটগুলোকে আমরা ডাইনামিক দেবো। যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণত পরিবর্তনশীল, তাদেরকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। ডাইনামিক ওয়েবসাইটের তথ্য, ভিজিটর, সময়, টাইম জোন, ভিজিটরের মাতৃভাষা এবং অন্যান্য বিষয়গুলোর উপর ভিত্তি করে পরিবর্তন হয়। ফর এক্সাম্পল, ফেসবুক, আমরা একটা স্ট্যাটাস দিলেই ফেসবুকটা চেঞ্জ হয়ে যায়, তার মানে কি, এটা রেগুলার বেসিসে চেঞ্জ হয়। ডাইনামিক ওয়েবসাইটের তথ্য ওয়েবসাইট চালু অবস্থায় সহজে পরিবর্তন করা যায়, কারণ এই ধরনের ওয়েবসাইটে অ্যাডমিন বা ইউজার প্যানেল থাকে, অর্থাৎ একজন অ্যাডমিন বা ব্যবহারকারী তার প্যানেল থেকে কোড পরিবর্তন না করে কি করতে পারে, তথ্য যুক্ত, আপডেট এবং ডিলিট করতে পারে, যেটা আমরা ফেসবুকে রেগুলার করে থাকি। ডাইনামিক ওয়েবসাইটের ব্যবহারকারী অ্যাকাউন্ট তৈরি করতে পারে, মন্তব্য করতে পারে, ব্লগ পোস্ট বা ইন্টারঅ্যাক্টিভিটি থাকে। ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য কী দরকার হয়, প্রোগ্রামিং ভাষার দরকার হয়, কারণ এই টাইপের ওয়েবসাইটগুলোতে অনেক ধরনের ফাংশনালিটি থাকে। ডাইনামিক ওয়েবসাইট তৈরির জন্য HTML CSS এর সাথে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেমন PHP, হাইপারটেক্সট প্রিপ্রসেসর, ASP.NET বা অ্যাক্টিভ সার্ভার পেজেস, JSP আর ডেটাবেস যেহেতু ব্যবহার করা হবে, সো MySQL, SQL বা Oracle ব্যবহার করা হয়। এরপর আসবো আমরা বৈশিষ্ট্যগুলো। ওয়েবসাইটের পেজের কোনো নির্দিষ্ট সংখ্যা থাকে না, তার মানে আমি যতগুলো ইচ্ছা ততগুলো পেজ তৈরি করতে পারি। ডেটাবেস থাকে, ফলে কুয়েরি করে যে কোনো তথ্য বের করা যায়, তার মানে আমরা যে কোনো ইনফরমেশন কুয়েরি করে খুঁজে বের করতে পারবো। সার্ভার থেকে ক্লায়েন্ট এবং ক্লায়েন্ট থেকে সার্ভার উভয়মুখী কমিউনিকেশন হয়, যেহেতু আমরা বলছি ইউজার অ্যাকাউন্ট থাকে, তার মানে কি আমরা আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো, কমেন্ট করতে পারবো, পোস্ট করতে পারবো, এই টাইপের জিনিসগুলো। ফুল ডুপ্লেক্স মোডে ডেটা ট্রান্সফার হয়, তার মানে অ্যাট এ টাইম ইউজারও ডেটা দিতে পারবে, সার্ভারও ডেটা দিতে পারবে। ডাইনামিক ওয়েব পেজের এক্সটেনশন হয় .php, .asp বা .jsp। ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড উভয়ই থাকে, প্রোগ্রামিং ভাষার প্রয়োজন হয়। ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা কি,
ওয়েবসাইট চালু অবস্থায় কোড পরিবর্তন না করেই তথ্য যুক্ত, ডিলিট, আপডেট সব করা যায়। নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য নির্ধারিত ওয়েব পেজ প্রদর্শনের ব্যবস্থা করা যায়। অনেক বেশি তথ্যবহুল হতে পারে, ব্যবহারের কাছ থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা থেকে ওয়েবসাইটের যে কোনো ফাংশনালিটি যুক্ত করা যায়। এবারে আমরা পড়বো অসুবিধাগুলো। ডেটাবেস ব্যবহৃত হয়, ফলে লোড নিতে বেশি সময় লাগে। ওয়েবসাইট ডেভেলপ করা কঠিন, ফলে খরচ বেশি। আর একটা আমরা পড়বো যে হচ্ছে যেহেতু এই ল্যাঙ্গুয়েজটা শেখা সহজ না, তার মানে আমাদের দক্ষ প্রোগ্রামারের দরকার হবে, যেটা স্ট্যাটিক ওয়েবসাইটে দক্ষ প্রোগ্রামার না হইলেও চলতো। এবার আমরা আসবো ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণত পরিবর্তন হয় না তাদেরকে স্ট্যাটিক বলে, আর যেগুলোর পরিবর্তনশীল তাদেরকে বলে ডাইনামিক। HTML CSS দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়। HTML CSS এর সাথেও ডাইনামিকে কী দরকার হয়? PHP, ASP, .NET, JSP, MySQL, SQL, Oracle ইত্যাদি ব্যবহার করা হয়। কোনো ডেটাবেস থাকে না স্ট্যাটিকে, তার মানে ডাইনামিকে ডেটাবেস থাকে। স্ট্যাটিকে ওয়েবসাইট ডেভেলপ করা সহজ, ডাইনামিকে ডেভেলপ করা কঠিন। স্ট্যাটিকের খরচ কম, ডাইনামিকের খরচ বেশি। স্ট্যাটিকের জন্য দক্ষ প্রোগ্রামার না হইলেও হয়, ডাইনামিকের জন্য দক্ষ প্রোগ্রামার দরকার হয়। স্ট্যাটিকের সিকিউরিটি সিস্টেম দেওয়ার জন্য খরচ কম, ডাইনামিকে সিকিউরিটি সিস্টেম দেওয়ার জন্য খরচ বেশি। এই টাইপের জিনিসগুলো আমরা পার্থক্য করব। এরপর বলা আছে ব্যবহারের ভিত্তিতে ওয়েবসাইটের প্রকারভেদ। আসলে আমরা ব্যবহারকারীর যে ব্যবহার করবে তার উপর ভিত্তি করে যে ভাগগুলো করা হয়, যেমন আর্কাইভ ওয়েবসাইট। আর্কাইভ টাইপের ওয়েবসাইটে আমরা প্রিভিয়াস গুরুত্বপূর্ণ তথ্য, ছবি, অডিও, ভিডিও এগুলো সেভ করে রাখতে পারি। তারপরে বলা আছে বিজনেস ওয়েবসাইট বা বিজনেস ওয়েবসাইট, ব্যবসায়িক সেবাদান, প্রচার প্রসার ইত্যাদির উদ্দেশ্যে যে সকল ওয়েবসাইট। ই কমার্স, যেখানে কি পণ্য কেনা বেচা করা হবে, যেমন অ্যামাজন, আলিবাবা। তারপর বলা আছে বাংলাদেশে বিক্রয়.com, দারাজ, এটসেট্রা এটসেট্রা। সামাজিক যোগাযোগ ওয়েবসাইট, যেগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ হবে, যেমন ফেসবুক, টুইটার এগুলা। তারপর ব্লগ ওয়েবসাইট, যখন কোনো ব্যক্তি নির্দিষ্ট এক বা একাধিক বিষয়ের উপর লেখা প্রকাশের উদ্দেশ্যে নিজের একটা ওয়েবসাইট তৈরি করবে, সেটাকে বলবে ব্লগ ওয়েবসাইট। আর নিজের ওয়েবসাইট যেমন হচ্ছে নিউজ ওয়েবসাইট, যেমন হচ্ছে BBC.com, আমার দেশ, তারপরে প্রথম আলো, যুগান্তর, এটসেট্রা এটসেট্রা। এখন আমরা লাস্ট আর একটা বলবো, যেটা আমাদের স্লাইডে নাই, সেটা একটু বই থেকে পড়ে নিব। সেটা হচ্ছে যে আরও কোথার থেকে ব্যবহার করা হচ্ছে এইটার উপর ডিপেন্ড করে ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রিমোট ওয়েবসাইট, একটা হচ্ছে লোকাল ওয়েবসাইট। ওয়েবসাইটটা যেখানে তৈরি করা হয়েছে সেখানেই যদি ব্যবহার করা হয় তাহলে সেটাকে বলা হয় লোকাল ওয়েবসাইট। আর যদি তৈরি করা হয় অন্য জায়গায় কিন্তু ব্যবহার করা হয় আরেকটা জায়গা থেকে, তখন তাকে বলা হয় রিমোট ওয়েবসাইট। ফর এক্সাম্পল ফেসবুক তৈরি করা হয়েছে অন্য এক জায়গায়, আমি আমার বাসায় বসে ব্যবহার করতেছি, তাইলে এটাকে আমরা বলতেছি রিমোট ওয়েবসাইট। এখন আজকের এই টপিকগুলো থেকে কী কী টাইপের কোশ্চেন হতে পারে তার কয়েকটা এক্সাম্পল আমরা দেখব। ফর এক্সাম্পল ওয়েবসাইট কাঠামো কি, ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ব্যাখ্যা করো। ট্রি স্ট্রাকচার লিনিয়ার স্ট্রাকচার অপেক্ষা সুবিধাজনক। লিনিয়ার স্ট্রাকচারে আমরা যদি 100 নম্বর পেজে যাইতে চাই তাহলে আমাকে 100টা পেজ পার হয়ে যেতে হবে, কিন্তু ট্রিতে আমার 100টা পেজ হয়তো পার হতে হবে না। দেখা যাবে 3 বা 4 নম্বর পেজ পার হওয়ার পরেই আমি 100 নম্বর পেজ পেয়ে যেতেও পারি। সো ট্রি স্ট্রাকচার ইজ বেটার দ্যান লিনিয়ার স্ট্রাকচার। ট্রি স্ট্রাকচারে আমি সুবিধাবন্ধ পেজগুলো ক্যাটাগরি ওয়াইজ খুঁজে 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 দ্রুত যাইতে পারবো, যেটা লিনিয়ার স্ট্রাকচারে যেতে পারবো না। ওয়েবসাইট কাঠামো প্রতিষ্ঠানের ধরনের উপর নির্ভরশীল। যেমন ধরো আমি একটা কলেজের ওয়েবসাইট বানাবো, সো অবভিয়াসলি এটা হবে ট্রি কাঠামো অনুযায়ী। আমি ট্রি কাঠামো প্রিফার করবো, কারণ এখানে আমার ক্যাটাগরি ওয়াইজ আমি ভাগ করব। কিন্তু আমি আবার একটা ই কমার্স ওয়েবসাইট বানাচ্ছি যেখানে আমি গাড়ি বিক্রি করব। আমি চাই যে ক্রেতা সে যেন শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা গাড়ি দেখতে পারে, অ্যাডভার্টাইজমেন্টগুলো। সো আমি তখন কিন্তু লিনিয়ার কাঠামো ব্যবহার করতে চাবো। সো এরকম এই কথাটা ওইটাই বলা আছে, ওয়েবসাইট কাঠামো প্রতিষ্ঠানের ধরনের উপর নির্ভর করে। ওয়েবসাইটের পেজগুলো ক্রমানুসারে বিচরণ সম্ভব, তার মানে লিনিয়ার কাঠামোর কথা ব্যাখ্যা করতে বলছে। স্ট্যাটিক ওয়েবসাইট কি, ডাইনামিক ওয়েবসাইট কি, ই কমার্স ওয়েবসাইট কি, ব্লগ ওয়েবসাইট কি, প্রতিনিয়ত পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট বা ডাইনামিক ওয়েবসাইট ব্যাখ্যা করো। ডাইনামিক ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইটের তুলনায় সুবিধাজনক ব্যাখ্যা করো। অবভিয়াসলি সুবিধাজনক, কারণ আমি ওটাতে এডিট আপডেট কিছুই করতে পারি না। ডাইনামিকে রেগুলার বেসিসে এডিট আপডেট করতে পারি। স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য লেখো। স্ট্যাটিক ডাইনামিকের বৈশিষ্ট্য লেখো, সুবিধা অসুবিধা লেখো।
কোনটা প্রিফার করবা এইটা লেখো, কলেজের জন্য তোমার কলেজের জন্য কোন টাইপের ওয়েবসাইট প্রিফার করবে, এই টাইপের কোশ্চেনগুলো হয়ে থাকে। তো আমরা আজকে এই টপিকগুলো বই থেকে কভার করব। নেক্সট দিন আমরা HTML এর যে প্র্যাকটিক্যাল পার্ট বা যেগুলো হচ্ছে অ্যাকচুয়াল HTML সেগুলো শুরু করব আমরা। সো তার আগ পর্যন্ত আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ যারা দেখলা তারা বই থেকে পড়ে নিয়ে থিওরিটিক্যাল পার্টটা খুব সুন্দর করে শেষ করে ফেলবা। এই থিওরিটিক্যাল পার্ট নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট করতে পারো, অথবা মেসেঞ্জার গ্রুপেও টেক্সট করে রাখতে পারো যে এই কোয়েশ্চেন আছে, সো আমি তাহলে সেগুলো সলভ দেওয়ার চেষ্টা করব। ওকে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।